প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সৈয়দ আবুল মকসুদ রচিত বই ভাসানী কাহিনী। বইটিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনের বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ ছোট ছোট স্মৃতিকথা সংকলন হিসেবে বর্ণিত হয়েছে। আজ আপনারা শুনতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের 10ম পর্ব। আর এ পর্বে যে 9টি স্মৃতিকথা আমরা পাঠ করব সেগুলো হলো জামায়াতের গুন্ডা, গভর্নরের সন্দেহ, ভাসানীর পরামর্শ, আতাউর রহমানের নামাজ ও বাংলা ভাষা, ভাসানী জয়নুল আবেদিন সম্পর্ক, ভাসানী ইয়াহিয়া বৈঠক, এলুসিভ বার্ড, নিরাপত্তা পুলিশকে ছুটি দিলেন, মরমী গানের অনুরাগী মাওলানা, রমজান মাসে মাওলানা এবং পশু চিকিৎসালয় প্রতিষ্ঠা। শুরু করছি ভাসানী কাহিনী বইয়ের 10ম পর্ব। জামায়াতের গুন্ডা। 1969 সালের 24শে মার্চ মাওলানা ভাসানী পশ্চিম পাকিস্তান সফর শেষে লাহোর থেকে ঢাকা ফেরেন। সেখানে তিনি জামায়াতে ইসলামের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিলেন। সেজন্য ঢাকা বিমানবন্দরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। 25শে মার্চ প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান পদত্যাগ করেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ইয়াহিয়া সারা দেশে সামরিক আইন জারি করেন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়। 26শে মার্চ থেকে মাওলানা বিভিন্ন জেলার গ্রামাঞ্চল সফরে বের হন। এক পর্যায়ে তিনি খুলনা সফরে যান। তখন খুলনার ডেপুটি কমিশনার ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই জেলার দায়িত্বে নিযুক্ত সামরিক আইন শাসক ছিলেন একজন পশ্চিম পাকিস্তানি ব্রিগেডিয়ার। তিনি ছিলেন সীমান্ত প্রদেশের অধিবাসী। ব্রিগেডিয়ার ডিসিকে বলেন, উপর থেকে নির্দেশ এসেছে মাওলানা ভাসানীকে গ্রেপ্তার করতে হবে, তিনি যেন তাকে আটক করার ব্যবস্থা করেন। ইনাম চৌধুরী খোঁজ নিয়ে জানেন মাওলানা তখন রূপসা নদীর ঘাটে এক নৌকায় অবস্থান করছেন। তিনি ব্রিগেডিয়ারকে বলেন ভাসানীকে গ্রেপ্তার করার জন্য তিনি নিজেই যাচ্ছেন। অবিভক্ত ভারতের আসাম থেকে তারা পারিবারিকভাবে পরিচিত। ইনাম চৌধুরীর জন্য সেটি ছিল এক বিব্রতকর অবস্থা। রূপসা ঘাটে তার নৌকায় ডিসিকে হাজির হতে দেখেই মাওলানা আজ করতে পারেন এবং পরিহাস করে উর্দুতে বলেন, হাম সমঝ গিয়া, আমাকে নিয়ে যেতে এসেছিস, চল তোর বাড়িতে চল, জেলে যাওয়ার আগে তোর বাড়ি হয়ে যাব। বিব্রত চৌধুরী বলেন, তা না হয় যাবেন, কিন্তু তার আগে সার্কিট হাউসে যেতে হবে, ওখানে আপনাকে চা খাওয়াবো। ডিসির গাড়িতে মাওলানা সার্কিট হাউসে আসেন। সেখানে ব্রিগেডিয়ার দাঁড়ানো ছিলেন। তার সঙ্গে মাওলানাকে পরিচয় করিয়ে দিয়ে চৌধুরী বলেন, ব্রিগেডিয়ার সাব, মাই জব ইজ কমপ্লিট, যা করার করুন। মাওলানাকে নিয়ে আর্মি অফিসার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বসেন। মাওলানা উর্দুতে ব্রিগেডিয়ারকে কুশল জিজ্ঞেস করেন। তারপর ভাসানী উর্দুতে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে শুরু করেন। ব্রিগেডিয়ার ইনাম চৌধুরীর ভাষায় মস্তকবিহীন ভুজঙ্গের মতো মাথা নিচু করে মাওলানার বক্তৃতা শুনতে থাকেন। মাওলানার থামার কোনো লক্ষণ নেই। ব্রিগেডিয়ার তখন নির্দেশ দিলেন সেনা অফিসার ও জওয়ানদেরও সেখানে আসতে। অফিসার ও জওয়ানরা এসে মাটিতে বসে পড়লেন মাওলানার বক্তৃতা শুনতে। চমৎকার উর্দুতে মাওলানা বলতে থাকেন, এই ভারতবর্ষের মানুষ আমরা একদিন স্বাধীন ছিলাম। ব্যবসা বাণিজ্য করতে এসে ইংরেজরা এদেশেরই কিছু বেঈমানের সহযোগিতায় দেশটাকে দখল করলো। শুধু দখল নয়, শুরু করলো নির্মম অত্যাচার ও শোষণ। সবচেয়ে বেশি আঘাত আসে এদেশের কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি প্রভৃতি শ্রমজীবী মানুষের উপর। ব্রিগেডিয়ার তার উপরের কারোর সঙ্গে ফোনে কথা বলেন। মাওলানাকে আর সেদিন গ্রেপ্তার করা হয়নি। গভর্নরের সন্দেহ, ভাসানীর পরামর্শ। পাকিস্তানের পাঞ্জাবি শাসকরা পূর্ববঙ্গের মুসলমানদের হেয় চোখে দেখতেন। তারা যে আদৌ মুসলমান সে সম্পর্কেও পাঞ্জাবিদের সন্দেহ ছিল।
তারা মনে করতেন বাঙালি মুসলমান হিন্দুদের একটি ভিন্ন সংস্করণ মাত্র। তখন পূর্ব পাকিস্তানের গভর্নর মালিক ফিরোজ খান নুন। তিনি ছিলেন পাঞ্জাবের সামন্ত ভূস্বামী পরিবারের মানুষ। পূর্ব বাংলা সম্পর্কে তার বিশেষ ধারণা ছিল না। ঘৃণাও পুষতেন বাঙালিদের সম্পর্কে। একবার তিনি কথা প্রসঙ্গে বলেন, বাঙালি মুসলমানের নাম দেখে মনে হয় না যে তারা মুসলমান। তিনি গভর্নর হাউসের বিভিন্ন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নাম উল্লেখ করে বলেন, কালু শেখ, মালু মিয়া, হারু, তারা ব্যাপারী প্রভৃতি মুসলমানের নাম কি করে হয়? তিনি নির্দোষ ভঙ্গিতে আরও একটি কথা বলেন, তিনি লোকমুখে শুনেছেন সব বাঙালি মুসলমানের খতনা হয় না। মালিক নুনের কথাটি মাওলানা ভাসানীর কানে যায়। শুনে বাঘের মতো গর্জে ওঠেন তিনি। ওই সময়ে পল্টন ময়দানে তার এক জনসভা ছিল। সভায় ভাষণ দিতে গিয়ে তিনি পাঞ্জাবি শাসকদের কীর্তিকলাপের দীর্ঘ ফিরিস্তি দিয়ে বলেন, লাট সাহেব পাঞ্জাবের জমিদার, বাঙালি মুসলমানরা সত্যিকারের মুসলমান না হিন্দু তা তিনি জানেন না। তার তা জানার কথাও না, কারণ তিনি অন্য দেশের মানুষ। মাওলানা বলেন, গভর্নর বাহাদুরের সন্দেহ দূর করা আমাদের দায়িত্ব, কারণ তিনি আমাদের দেশেরই গভর্নর। নিজের দেশের মানুষ সম্বন্ধে তার স্পষ্ট ধারণা থাকা দরকার, কিন্তু তার সন্দেহ দূর করার উপায় কি? একটু থেমে তিনি তার পেছনের বাঁ দিকে গভর্নর হাউসের প্রতি তাকিয়ে বলেন, হে মুসলমান ভাইও, স্বচক্ষে না দেখলে গভর্নর সাহেবের সন্দেহ দূর হবে না। কোনো কিছু স্বচক্ষে না দেখা পর্যন্ত তার সন্দেহ যাবে না। যদি পারেন আপনারা যে সত্যি সত্যি মুসলমান, আপনাদের যে সুন্নত হয় তা তাকে দেখাইয়া দিবেন। জনসভা হাসিতে ফেটে পড়ে। আতাউর রহমানের নামাজ ও বাংলা ভাষা। 1953 সালের বর্ষার পর মাওলানা ভাসানী ও আতাউর রহমান খান লাহোরে যান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নেতাদের সঙ্গে আলোচনার জন্য। তার কয়েক মাস আগেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভাসানী বছরখানেক কারাভোগ করার পর মুক্তি পান। রাষ্ট্রভাষার বিষয়টি তখন শুধু পূর্ববঙ্গে নয়, পশ্চিম পাকিস্তানেও আলোচ্য বিষয়। এক পাঞ্জাবি নেতার বাড়িতে তারা আতিথ্য গ্রহণ করেন। একই ঘরে তাদের থাকার ব্যবস্থা করা হয়। আসরের নামাজের সময় মাওলানার খাটের পাশে জায়নামাজ বিছিয়ে আতাউর রহমান নামাজে বসে যান। জায়নামাজ ছিল একটি। মাওলানা আগেই নামাজ আদায় করে চোখ বন্ধ করে খাটে শুয়েছিলেন। আতাউর রহমান যখন নামাজ পড়ছেন তখন পাঞ্জাবের 2-3 নেতা ঘরে ঢোকেন। তারা গুরমানি বা দৌলতানার মতো শীর্ষ নেতা না হলেও দ্বিতীয় সারির বিশিষ্ট নেতা ছিলেন তারা বুদ্ধিজীবী গোছের নেতাও। খান সাহেবের নামাজ পড়া দেখে তারা তাজ্জব হন। তার নামাজ শেষ হলে তারা বিস্ময়ের সঙ্গে বলেন, খান সাহেব, আপনাকে মনে হচ্ছে একজন খাঁটি মুসলমান, কারণ আপনি নামাজ পড়ছেন। শুনে আতাউর রহমান অবাক হন এবং তিনি কি বলবেন তা বুঝে ওঠার আগে এক পাঞ্জাবি নেতা বলেন, তাহলে ব্রাদার, তো ইয়ে বাঙ্গালা অঙ্গালা কি বাৎসরো, অর্থাৎ কি রাষ্ট্রভাষা নিয়ে বাংলা বাংলা করছেন? খান সাহেব আকাশ থেকে পড়েন, বলে কি লোকগুলো। তিনি কিছু বলার আগেই মাওলানা তাড়াক করে বিছানা থেকে উঠে খাটে বসেন। তার বসার ঢং দেখে পাঞ্জাবি নেতারা কিছুটা ভড়কেই যান। মাওলানা উর্দুতে বলতে থাকেন, আসল মুসলমান হলেন আপনারা। পূর্ববঙ্গের মুসলমানরা হলো আধা মুসলমান, কারণ তারা আগে হিন্দু ছিল, এখনও হিন্দুই রয়ে গেছে। পাঞ্জাবি নেতারা এবার যেন একটু জোর পেলেন ভাসানীর কথায়। কেউ বোধহয় মৃদুস্বরে বলেন, আলবত আলবত। এবার মাওলানা বলেন, আপনাদের কাছ থেকে আমাদের কিছু ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষা নেওয়া দরকার। কুরআন হাদিস সম্পর্কেও আপনাদের কাছে আমাদের জানার আছে অনেক কিছু। ইসলামের প্রথম দিকের ইতিহাস সম্পর্কে কিছু বলুন তো। খোলাফায়ে রাশেদিন সম্পর্কে কিছু বলুন। এবার পাঞ্জাবি নেতারা একটু বিব্রত বোধ করেন। অস্বস্তিকর পরিবেশে বোকার মতো শুধু হাসেন।
মাওলানা ছাড়ার পাত্র নন। তিনি ইসলামী শিক্ষা, নামাজ, রোজা, হজ, জাকাত ও অন্যান্য মৌলিক ইসলামী শিক্ষা সম্পর্কে, বিদায় হজের হজরতের ভাষণ প্রভৃতি সম্পর্কে তারা কি জানেন সে সম্পর্কে উর্দুতে জিজ্ঞেস করেন। পড়ালেখা করে না এমন ছাত্র পরীক্ষকের মুখোমুখি হলে যে অবস্থা হয়, পাঞ্জাবি নেতাদের অবস্থা তার চেয়েও শোচনীয় হয়। তারা মাথা নিচু করে চুপ করে থাকেন। এবার মাওলানা গর্জে ওঠেন। ক্রোধ প্রকাশ পায় তার কথায়। বলেন, একটি দেশের এক অঞ্চলের মানুষ যদি অন্য অঞ্চলের মানুষ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে, তাহলে দেশের মানুষের মধ্যে সংহতি সৃষ্টি হবে কি করে? আমাদের পূর্ববঙ্গের একটি গাধাও ইসলাম সম্পর্কে যা জানে, পশ্চিম পাকিস্তানের ঘোড়া তো দূরের কথা, একজন শিক্ষিত মানুষও তা জানে না। এখানকার মানুষ তাদের 6 ফুট লম্বা চওড়া শরীর নিয়ে অহংকার করতে পারে, কিন্তু ইসলাম নিয়ে গর্ব করার অধিকার তাদের বিশেষ নাই। পূর্ববঙ্গের সব মুসলমানই নামাজ রোজা করে না, কিন্তু সেখানে যত মানুষ নামাজ পড়ে, পশ্চিম পাকিস্তানে মুসলমানের সংখ্যাও তত না। পাঞ্জাবি নেতারা লজ্জিত হন, ক্ষমা চান। মাওলানা শেষে বলেন, ধর্মের সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নাই। ধর্ম এক জিনিস আর ভাষা আরেকটি জিনিস। একটির সঙ্গে অন্যটিকে যারা মেশায় তারা অসৎ ও মতলববাজ। উর্দুর সাথে ইসলামের সম্পর্ক কি? আরব দেশের মানুষ উর্দুতে কথা বলে নাকি? ইরানের মানুষ কি উর্দু জানে? উর্দু কি দুনিয়ার সব মুসলমানের ভাষা? বাংলাকে যারা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বানাতে চায়, তারা পাকিস্তানের দুশমন নয়। যারা চায় না তারাই পাকিস্তানের দুশমন। পাকিস্তানের যদি ক্ষতি হয় তাহলে বাংলা বিরোধীদের দ্বারাই হবে। তিনি বলেন, আপনারা যদি পাকিস্তানকে ভালোবাসেন তাহলে ওই সর্বনাশের পথে পা দিয়েন না। অনেক রাত পর্যন্ত সেদিন পাঞ্জাবি নেতাদের সঙ্গে মাওলানার কথাবার্তা হলো। ভারতে মুসলমান রাজত্বের ইতিহাস বললেন। ইংরেজের বিরুদ্ধে উপমহাদেশের হিন্দু মুসলমানের সম্মিলিত সংগ্রামের দীর্ঘ ইতিহাস বললেন। বিরাট আশা নিয়ে মুসলমানরা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তার পটভূমি ব্যাখ্যা করলেন। কিন্তু কয়েক ঘন্টা যে অনর্গল কথা বললেন, তা বাংলা বা ইংরেজি মিশিয়ে নয়, সম্পূর্ণ উর্দুতে। ভাসানী জয়নুল আবেদিন সম্পর্ক। শিল্পী জয়নুল আবেদিনের সঙ্গে মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মোটামুটি যোগাযোগ ছিল সবসময়ই। কাগমারি সাংস্কৃতিক সম্মেলনের ডেকোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল শিল্পী শফিকুল আমিন, জয়নুল আবেদিন, কামরুল হাসান প্রমুখের উপর। 60-এর দশকের শেষ দিকে ময়মনসিংহে কৃষকদের এক সম্মেলন হবে। সম্মেলনের 2 দিন আগে মাওলানা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জ্বর ও পেটের অসুখে শয্যাশায়ী। ওই সম্মেলনে মাওলানার প্রধান অতিথি হয়ে যাওয়ার কথা। তিনি আয়োজকদের জানিয়ে দেন যে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। তার পরিবর্তে প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন শিল্পী জয়নুল আবেদিন। অন্য কোনো রাজনৈতিক নেতাকে দায়িত্ব না দিয়ে শিল্পী আবেদিনকে কেন দায়িত্ব দিয়েছিলেন তা একমাত্র তিনিই জানেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে মাওলানা জয়নুল আবেদিনকে এক চিঠি দেন। চিঠিখানা তিনি অতি যত্নে রক্ষা করেন। সেই চিঠি হারানোর ব্যথা ছিল তার অনেক দিন, এবং সে কাহিনী দুঃখ করে বলতেনও। 71-এ 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞের পর ঢাকার অধিকাংশ মানুষ আত্মরক্ষার জন্য কারফিউ তুলে নেওয়ার পর যে যেদিক পারে গ্রামের দিকে চলে যেতে থাকে। 28 তারিখে জয়নুল আবেদিন তার স্ত্রীকে পুরান ঢাকায় তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি বুড়িগঙ্গা পার হয়ে জিঞ্জিরায় যান। তার হাতে ছিল একটি ছোট্ট ব্যাগ, যে ব্যাগে 2-1টা কাপড় ও কিছু কাগজপত্র ছিল। মূল্যবান কিছু কাগজপত্রের মধ্যে ভাসানীর সেই চিঠিটিও ছিল। তার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুর রাজ্জাকও ছিলেন। এর মধ্যে 1 এপ্রিল যখন তারা সোভাড্ডা গ্রামে, তখন পাক বাহিনী ধাওয়া করে। ব্যাগ সহ তিনি দৌড় দেন। অনভ্যস্ত দৌড়ে হাত থেকে ব্যাগটি পড়ে যায়। ওটি আর কুড়িয়ে নেওয়ার অবকাশ পাননি। কয়েকদিন কোন্ডা গ্রামে তার ভাইয়ের শ্বশুর বাড়িতে ছিলেন।
জিঞ্জিরায় দৌড়াদৌড়ির মধ্যে সঙ্গীতজ্ঞ বারিন মজুমদারের একটি মেয়ে হারিয়ে যায়। সন্তোষে কি এক সম্মেলন উপলক্ষে মাওলানা ভাসানী ঢাকা থেকে কয়েকজন কবি শিল্পীকে আমন্ত্রণ জানান। স্ত্রী জাহানারা আবেদিন ও পুত্রদের নিয়ে যান শিল্পী জয়নুল আবেদিন। আরও গিয়েছিলেন কবি সুফিয়া কামাল, সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ, তার স্ত্রী ফেরদৌস রহমান প্রমুখ খ্যাতিমান শিল্পী। সেটা ছিল ফাল্গুনের শেষ অথবা চৈত্রের শুরু। মাঠের মধ্যে সম্মেলন, খাওয়ার ব্যবস্থা সেখানেই, খিচুড়ি, লাউ বেগুন প্রভৃতি সবজির তরকারি ও ডাল, সবার জন্য একই খাদ্য। বিখ্যাতদের জন্য আলাদা কোনো ব্যবস্থা হয়নি। মাওলানা চাইতেন দেশের দরিদ্র কৃষক শ্রমিক সাধারণ মানুষের সঙ্গে বিখ্যাত কবি গায়ক কণ্ঠশিল্পী লেখক চিত্রশিল্পীদের যোগাযোগ ঘটুক। বেগম জাহানারা আবেদিনকেও খুব স্নেহ করতেন মাওলানা। ভাসানী ইয়াহিয়া বৈঠক, এলুসিভ বার্ড। 1969 সালে পাকিস্তানে সামরিক শাসন জারির কিছুদিন পর প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তান সফরে এসে মাওলানা ভাসানীর সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন। অন্যান্য নেতার সঙ্গেও তার বৈঠক হয়। মাওলানাকে সন্তোষে সংবাদ দেওয়া হলে তিনি জানান তার শরীর ভালো না, ঢাকায় আসা তার পক্ষে সম্ভব নয়। তারপর অনেক পীড়াপিড়ি করে গাড়ি পাঠিয়ে একরকম জোর করে ভাসানীকে ঢাকায় নিয়ে আসা হয়। সরকারি গাড়িতে মাওলানাকে সরাসরি সন্তোষ থেকে ঢাকা ক্যান্টনমেন্টের 14তম ডিভিশনের অফিসার্স মেসে নিয়ে আসা হয়। সেখানেই প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করা হয়। বৈঠকের মূল আয়োজক ছিলেন পূর্ব পাকিস্তানের জিওসি ও সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল খাদেম হোসেন রাজা। উপস্থিত ছিলেন প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার ইসাক, 14তম ডিভিশনের গোয়েন্দা বিভাগের কর্নেল তাজ এবং জেনারেল রাজার এডিসি মেজর মইনুল হাসান চৌধুরী, পরে মেজর জেনারেল ও রাষ্ট্রদূত এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। মাওলানা এসে পৌঁছার পর কিছু ব্যক্তিগত সৌজন্যমূলক কথা হয়। জেনারেল রাজা ছিলেন স্যার ফিরোজ খান নুনের বড় ভাইয়ের মেয়ের জামাই। তাদের পারিবারিক প্রসঙ্গে কিছু কথা হয়। তারপর মাওলানাকে নাস্তা, মিষ্টি, ফলমূল ইত্যাদি দেওয়া হয়। তিনি সামান্য কয়েকটি আঙুর মুখে দেন। কথাবার্তা শুরু করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া। দেশে সামরিক শাসন জারি করা হয়েছে, সামনে নির্বাচনের আয়োজন চলছে। এই নির্বাচন পাকিস্তানের নতুন সংবিধান রচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইত্যাদি সম্পর্কে ইয়াহিয়া ব্যাখ্যা করে বলেন, এই অবস্থায় মাওলানার ইচ্ছে কি? মাওলানা সাহেব, আপ क्या करना चाहे? জিজ্ঞাসা করেন ইয়াহিয়া। মাওলানা চুপ থাকেন। ইয়াহিয়া আবার বলেন, মাওলানা সাহেব, আপ क्या करना चाहे? মাওলানা এবার বলেন, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কি করবেন তা আপনিই ভালো জানেন। আপকা কাম হ্যায়, মুঝে কুছ পাতা নেই, আমি কিছু বুঝি না। আপনি এত বড় পাবলিক লিডার, আপনার কিছু বলার নেই, বলেন ইয়াহিয়া। মাওলানা বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়, সেজন্য তারা রক্ত দিয়েছে। এখন আপনি যা ভালো বোঝেন তাই করবেন। ইয়াহিয়া বলেন, আপকা কাম সির্ফ এজিটেশন হে, আপনি কি শুধু আন্দোলন বিক্ষোভই করে যাবেন? কথাবার্তা আর বেশি দূর অগ্রসর হলো না। মাওলানা চলে যাওয়ার পর ইয়াহিয়া বলেন, ভেরি ডিফিকাল্ট ম্যান, অ্যান এলুসিভ বার্ড, শক্ত পিচ্ছিল মানুষ, ধরা যায় না। মাওলানা পরে তার অনুসারীদের বলেন, যে মানুষের ক্ষমতার উৎস বন্দুকের নল, সে আমার পরামর্শ শুনবে কেন? তাকে পরামর্শ দেওয়ার মতো মানুষ সেনাবাহিনীর মধ্যেই বহুত আছে। তাকে সহযোগিতা করার লোক বাঙালি রাজনৈতিক নেতাদের মধ্যেও বহু আছে। সামরিক শাসন এক জিনিস, আর জনগণের জন্য রাজনীতি অন্য জিনিস। নিরাপত্তা পুলিশকে ছুটি দিলেন। 1972 সালে ন্যাশনাল আওয়ামী পার্টির এক জনসভায় যোগ দিতে মাওলানা ভাসানী ব্রাহ্মণবাড়িয়া যান। ওঠেন স্থানীয় ন্যাপ নেতা ডাক্তার ফরিদুর হুদার বাসভবনে।
খুব বড় জনসভা হয় সেদিন শহরে, লোকনাথ দিঘির পাড়ে সভা। মাওলানা তার ভাষণে সদ্য স্বাধীন দেশের আর্থসামাজিক অবস্থার বর্ণনা দেন এবং বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে খাদ্য সমস্যা প্রকট আকার ধারণ করবে। খাদ্যশস্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তিনি আশঙ্কা করেন বড় দুর্ভিক্ষ পর্যন্ত দেখা দিতে পারে। তিনি অভিযোগ করেন, সরকার খাদ্য সমস্যার সমাধান না করে অন্যান্য অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, যার পরিণতি হবে ভয়াবহ। রাতে তার থাকার ব্যবস্থা হয় ডাক্তার হুদার বাড়িতে। খাওয়া দাওয়ার পর কথাবার্তা বলছেন লোকজনের সঙ্গে। থানার ওসি এলেন দেখা করতে। বললেন, হুজুর, রাতে আমাকে এখানে থাকতে হবে আপনার নিরাপত্তার জন্য। উপর থেকে তেমন নির্দেশই তাকে দেওয়া হয়েছে। নিরাপত্তা রক্ষার পুলিশ ও সাদা পোশাকের বিশেষ শাখার পুলিশ তো ছিলই। মাওলানা ওসিকে বললেন, কি দরকার তোমার এখানে বসে থেকে সারা রাত কষ্ট করার? ঘরে চলে যাও। ওসি বললেন, কষ্ট কি? এটা তো আমার ডিউটি। মাওলানা বললেন, আল্লাহ সব মানুষের নিরাপত্তা দেওয়ার মালিক, তোমার কোনো ভয় নেই। আমি বলছি তুমি ঘরে যাও, বউ বাচ্চাদের নিয়ে ঘুমাও গিয়ে। দরকার হইলে আমি মজিবরকে বলবো আমিই তোমারে চইলা যাইতে বলছি। এখানে আমার সিকিউরিটির কোনো সমস্যা নাই। মাওলানাকে সালাম জানিয়ে ওসি ওই বাড়ির আশেপাশেই কোথাও রাত কাটান। মরমী গানের অনুরাগী মাওলানা। 60-এর দশকের শেষ দিকে একদিন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী লায়লা আরজুমান্দ বানু সন্তোষ যান মাওলানা ভাসানীর সঙ্গে দেখা করতে। তখন তিনি প্রফেট অব ভায়োলেন্স বলে আখ্যায়িত হয়েছেন আইয়ুব বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে। লায়লা আরজুমান্দ বানুর বাবা শামসুল হুদা চৌধুরীকে ভাসানী জানতেন কলকাতা থেকে। আরজুমান্দ বানুকে তার বাবার প্রথম কর্মজীবন সম্পর্কে বলেন। আব্দুল লতিফ সহ সঙ্গীত জগতের আরও কারো কথা তিনি জানতে চান, যদিও সঙ্গীতের সঙ্গে মাওলানার বিশেষ সম্পর্ক ছিল না। গান শোনার সময় কোথায় তার? তবে অনেক সময় গ্রামের লোকসঙ্গীত শিল্পীরা কেউ কেউ তাকে নানা রকম আধ্যাত্মিক গান শুনিয়েছেন। নানা কথার পর ভাসানী লায়লা আরজুমান্দ বানুকে জানতে চান, বাংলাদেশে মরমী গানের একালে কদর কেমন? আরজুমান্দ বানু বলেন, আগের মতোই। মরমী গানের শ্রোতা কমে নাই। মাওলানা বলেন, কমার কথা নয়। এদেশের মানুষের একটা আধ্যাত্মিক জীবন রয়েছে, তা তারা যে ধর্মের অনুসারী হোক। বাঙালি গানের ভেতর দিয়ে সৃষ্টিকর্তাকে ডাকে। লালন ফকিরের গান মানুষ এখনো গায়, আরও বেশি গাওয়া দরকার। তার গানের কথা খুবই মূল্যবান। রবীন্দ্রনাথের বহু গানই তো মরমী গান, কি বলো? আরজুমান্দ বানু মাথা নাড়েন। আরজুমান্দ বানু অবাক হন এই ভেবে যে ভাসানী মোল্লা হলে ইসলামী গানের কথাই জিজ্ঞাসা করতেন, মরমী গানের প্রসঙ্গে জানতে চাইতেন না। রমজান মাসে মাওলানা। একবার কমরেড অমল সেন মাওলানার স্মৃতিচারণ করছিলেন। জীবনে অনেকটা সময় তারা একসঙ্গে চলেছেন, ঘুরেছেন গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল। এক রমজান মাসে সিরাজগঞ্জ থেকে কোথাও যাচ্ছিলেন নৌকায়। মাওলানা রোজা রেখেছেন, অমল সেন ও অন্যরা বেরোজাদার। শেষ রাতে মাওলানা সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে নিজেই ভাত রান্না করেন। অমল সেনরা ঘুম থেকে উঠলে তিনি তাদের বলেন, রমজানের দিনের বেলা প্রকাশ্যে খাওয়া দাওয়া করা দৃষ্টিকটু হবে, তাই তারা যেন সকাল সকাল একেবারে ভালো মতো খেয়ে নেন এবং সন্ধ্যায় তার সঙ্গে ইফতার করে ভাত খেয়ে নেবেন। সেবার যে কয়দিন তারা ছিলেন ওভাবেই চলেছে। বহু অমুসলমান সহকর্মী ছিলেন তার। রোজার মাসে তাদের এবং বেরোজাদার মুসলমানদের খাওয়া দাওয়ার ব্যাপারে তার সতর্ক দৃষ্টি ছিল। এ প্রসঙ্গেই আরেক দিনের কথা উল্লেখ করেছেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা আলাউদ্দিন আহমেদ। 69-এর গণ আন্দোলনের সময় তিনি সারা রোজার মাস গরুর গাড়ি চেপে গ্রামে গ্রামে ঘুরেছেন কৃষকদের সংগঠিত করার জন্য। সারা দেশ, বিশেষ করে
উত্তরবঙ্গে কৃষক সংগঠন ও কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি প্রধানত আমাদের উপর নির্ভর করতেন। এই জন্য প্রায় কৃষক নেতা আব্দুল মতিন ও আমার ডাক পড়ত সন্তোষে। একদিনের কথা মনে পড়ে, আইয়ুব আমলের শেষ দিকে মাওলানা ঢাকায় জনসভা করে ফিরে এসেছেন সন্তোষে। জনগণের উত্তাল জোয়ার, জনগণ আক্রমণমুখী। ঢাকায় গুলি চলেছে। মাওলানার জরুরি তার পেয়ে সন্তোষে এলাম। রোজার দিন। তিনি বসে আছেন একাই, ভক্তদের দেওয়া অনেক খাদ্য সামগ্রী। আমাকে বললেন, খাও, তোমরা তো রোজা থাকবে না। উত্তরে বললাম, মুসাফিরদের জন্য রোজা নিষেধ। তিনি হাসলেন এবং বললেন, সন্ধ্যায় ইফতারের সময় হাজির থাকবে আর ভালো করে সেহরি খেয়ে নেবে। দিনে খাবার পাবে না কোথাও, পেলেও খাওয়া উচিত নয়। পশু চিকিৎসালয় প্রতিষ্ঠা। টাঙ্গাইলের দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের খান পরিবারের সঙ্গে মাওলানা ভাসানীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই পরিবারের দুই ভাই ইরফান আলী খান এবং আসগর আলী খানের সঙ্গে তার ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাওলানার নানা রকম আর্থিক প্রয়োজনও তারা পূরণ করতেন। বহুবার মাওলানা লাউহাটি খান পরিবারে গিয়ে আতিথ্য গ্রহণ করেছেন, এমনকি রাত যাপনও করেছেন। কয়েক একর জমির উপর বাড়ির সামনে বিরাট পুকুরে তিনি দীর্ঘ সময় সাঁতার কেটে গোসল করতেন। ভাসানী ছিলেন একজন বড় পরিবেশবাদী। গাছপালা লাগাতেন, অন্যকে লাগাতে উৎসাহ দিতেন এবং বড় বড় গাছের ছায়ায় তিনি বসে গল্প করতে পছন্দ করতেন। লাউহাটির খানদের বাড়িতে বহু পুরনো গাছ ছিল। একটি ঘরের সামনে ছিল কয়েকটি বকুল গাছ। বয়স শখানেক বছরের কম নয়। তাছাড়া যে ঘরে সাধারণত মাওলানা এসে উঠতেন তার সামনে ছিল একটি নিম গাছ, যেটি খানদের পূর্বপুরুষেরা লাগিয়েছিলেন 19 শতকের শেষ দিকে। তিনি ওই নিম গাছের ছায়ায় বসে ভক্তদের সঙ্গে কথা বলতেন। যে সময়ের কথা বলা হচ্ছে সেটি যুক্তফ্রন্ট সরকারের শাসনামল। তখন একবার তিনি লাউহাটি গেলে স্থানীয় কৃষকরা তাদের নানা সমস্যা নিয়ে মাওলানার কাছে আসেন। জমি ও গবাদি পশুই বাংলার প্রধান সম্পদ। গরুর নানা রকম অসুখের কথা তারা মাওলানাকে বলেন। তখন তিনি ইরফান আলী ও আসগর আলীকে বলেন, আপনারা একখণ্ড জমি দিলে এখানে একটি পশু হাসপাতাল করার ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে আসগর আলী 2.25 বিঘা জমি দান করার ঘোষণা দেন। হাসপাতাল প্রতিষ্ঠার জন্য 20,000 টাকা দান করার অঙ্গীকারও তিনি করেন। তখন পূর্ব বাংলার কৃষি ও পশুপালন মন্ত্রী ছিলেন খয়রাত হোসেন। মাওলানা মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান ও খয়রাত হোসেনের কাছে পশু চিকিৎসালয় প্রতিষ্ঠার জন্য একটি চিঠি দিলে তারা সঙ্গে সঙ্গে সম্মত হন। প্রতিষ্ঠিত হয় লাউহাটি পশু হাসপাতাল। এই ছিল আজকের পর্ব। বইটি নিয়ে কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি জানতে আমরা আগ্রহী। আর ডেসক্রিপশন বক্সে অন্য পর্বগুলোর লিংক পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।